নমস্কার। উই শ্যাল ওভারকাম সামডে। ফ্রান্সে এবার কি উই শ্যাল ওভারকামের জয়োচ্ছ্বাস? ফ্রান্সে বামেদের এই জয়ের পেছনে আসল কারণগুলো কি কাজ করলো, কেন বামেরা এইভাবে জয়ী হলো, সে নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। ফরাসি বিপ্লবের পতাকা এই মুহূর্তে বামপন্থীদের হাতে। ফলে আপনি দেখলেন কীরকম একটা উৎসাহ উদ্দীপনার পরিবেশ গোটা ফ্রান্স জুড়ে তৈরি হয়েছে, যেন বামপন্থা আবার ফিরে এসছে। এন্ড অফ হিস্ট্রি যারা লিখেছিলেন, যারা বলেছিলেন বামপন্থার আর কোনো ভবিষ্যৎ নেই, তাদের মুখে এবার চুনকালি পড়ল। ফ্রান্স দেখিয়ে দিল কিভাবে এগোতে পারে বামপন্থী দলগুলো। এখন কতগুলো জিনিস সহজে আমাদের জেনে নেওয়া দরকার। 577টি আসন রয়েছে ফ্রান্সের পার্লামেন্টে, এবং সেই 577টি আসনের মধ্যে 3জন প্রতিদ্বন্দ্বী রয়েছে মূলত। একটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, যারা যেখানে এখন প্রেসিডেন্ট, তার দল এবং তার নেতৃত্বাধীন জোট, যে জোটকে মধ্যপন্থী জোট বলা হয়। আরেকদিকে রয়েছে নব ফ্যাসিস্ট লিপিনের ন্যাশনাল র্যালি, যে নবফ্যাসিস্ট লিপিনকে হারানোর জন্য এবার ফ্রান্স পুরো ঐক্যবদ্ধ হয়েছিল। এবং অন্যদিকে রয়েছে নিউ পপুলার ফ্রন্ট, যে পপুলার ফ্রন্টের অন্যতম নেতা হিসেবে লেফটরা উঠে এসছে, যে পপুলার ফ্রন্ট মূলত এই লেফট পার্টিগুলোকে নিয়ে তৈরি। ফলে এবার ফ্রান্সের নির্বাচনে আমরা দেখলাম কি, যে সবচেয়ে বেশি আসন লেফটরা পেয়েছে, 182 আসন লেফটরা পেয়ে গেছে। এবং আমরা তারপর দেখছি কি ম্যাক্রো পেয়েছে 163টা আসন, আর আরএন অর্থাৎ নবফ্যাসিস্টদের যে ন্যাশনাল র্যালি, সে পেয়েছে 143টা আসন। এই সম্পূর্ণ চিত্রটা কোনো একটা সম্পূর্ণ গল্প বলছে না, এই গল্পটার ভেতরে আপনাদের যেতে হবে। ফ্রান্সের জয়ের প্রথম তাৎপর্য কি? ফ্রান্সের জয়ের প্রথম তাৎপর্য হলো, এবারে কিন্তু ফ্রান্সের নির্বাচনে ভারতের নির্বাচনের মতোই একটা বিষয় দেখা গেছিল। সেই বিষয়টা হচ্ছিল রিপাবলিককে সেভ করা। ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল, সেই আদর্শটাকে কারা বাঁচাবে? এক্ষেত্রে লেফটরা সবচেয়ে সবচেয়ে অগ্রণী ফোর্স হিসেবে উঠে এসেছিল। এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল তীব্র দক্ষিণপন্থার নামে। ফ্রান্স শুধু ফরাসিদের, জন্মগতভাবে যারা ফ্রান্সে জন্মেছে তাদের জন্যেই শুধু ফ্রান্স, এই যে একটা তীব্র দক্ষিণপন্থী জায়গা, অ্যান্টি ইমিগ্রেশনের প্রতি একটা তীব্র বিদ্বেষ, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজনীতির মতোই ফরাসি রাজনীতিতে নবফ্যাসিস্টদের ন্যাশনাল র্যালির নেতাদের বারবার মুসলমান বিদ্বেষকে তুলে ধরা, তার বিরুদ্ধে ফ্রান্স এবার রায় দিয়েছে। অনেকটা এক গল্প মনে হচ্ছে না যে ভারতবর্ষেও কিন্তু এই ইস্যুটা বড় ইস্যু হয়েছিল, যে সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান খাতরে মে হ্যায়। ফ্রান্সেও এবারে ইস্যু ছিল ফরাসি সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধান খাতরে মে হ্যায়। দুই যেটা মূল ইস্যু হিসেবে উঠে এসেছিল ভয়ঙ্করভাবে, সেই ইস্যুটার নাম ছিল হচ্ছে ভীষণভাবে তারা কিন্তু নবনাৎসিরা ভীষণভাবে কিন্তু আক্রমণ করেছিলেন সেই জায়গাটার ওপর, যে জায়গাটা ইমিগ্রেশন সংক্রান্ত জড়িত। অর্থাৎ ফ্রান্সে যারা আসবে বাইরে থেকে, তাদের বিরুদ্ধে তারা একটা বিদ্বেষের রাজনীতি তৈরি করেছিলেন। এবং থার্ড যে বিষয়টা এবার ফ্রান্সের রাজনীতিতে মূল ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেল, সেটা হচ্ছে ইকোনমি। এখন এই বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে ফ্রান্স জেগে উঠেছিল, এবং ফ্রান্সের একের পর এক ইন্টেলেকচুয়ালসরা এই বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছিলেন। এমবাপের কথা মনে পড়ে, সেই অসাধারণ প্লেয়ার কিলিয়ান এমবাপে, তিনি কিন্তু পরিষ্কার দ্বিতীয় দফার নির্বাচনের পরে বলেছিলেন, প্রথম দফার নির্বাচনের পরে বলেছিলেন যে ফ্রান্সকে এবার কিন্তু রুখে দাঁড়াতে হবে। সেই আপনি মনে করে দেখুন, যখন হিটলার ফ্রান্সকে দখল করে ফেললো, সেই সময় কিন্তু জাপল সাত্রে একটা কথা বলেছিলেন যে আজকে আমরা সবাই কবিতা লিখব, ফ্রান্সের প্রত্যেক মানুষের কবিতার ভেতর দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে উজ্জ্বল আলোর ঝলকানি বেরিয়ে আসবে। সেরকমই কিলিয়ান এমবাপে সহ ফ্রান্সের বিভিন্ন বুদ্ধিজীবীরা, আয়া নাকা মুঝার মতো গায়িকারা, তারাও কিন্তু ভয়ঙ্করভাবে দাঁড়িয়েছিলেন এই ফ্যাসিবাদের বিপদের বিরুদ্ধে। অর্থাৎ একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয়ে গেছিল। এখন 26শে জুলাই থেকে ফ্রান্সে অলিম্পিক উদ্বোধন হবে। ফ্রান্সের নির্বাচনকে তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছিল এই কারণে যে মকর ভেবেছিলেন, যেটা একসময় কনজারভেটিভরাও ভেবেছিল ইংল্যান্ডে, যে নির্বাচনকে আগে আমরা এনে ফেলবো, নির্বাচনের যে শিডিউল ডেট আছে তার আগে আমরা এনে ফেলবো। ইংল্যান্ডের ক্ষেত্রে অলিম্পিকের কোনো কম্পালশন ছিল না, ফ্রান্সের ক্ষেত্রে অলিম্পিকের একটা কম্পালশন ছিল। কিন্তু মকর ভেবেছিল অন্য একটা জায়গা, যে লেফটরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নয়,
ফলে লেফটরা যখন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নয়, সুতরাং তাহলে আমার সাথে মূল লড়াইটা হবে তীব্র দক্ষিণপন্থী ফ্যাসিস্টদের। ফলে এই সময়টাতেই আমি ভোট করে ফেলি। ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ভেবেছিলেন লেফটরা কোনো দিন পায়ের তলায় মাটি খুঁজে পাবে না, তারা কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না। কিন্তু ওই যে বললাম, শাসক যা ভাবে দুনিয়া তার উল্টোটা দেখিয়ে দেয়, সেই জায়গা থেকে কিন্তু লেফটরা ঐক্যবদ্ধ হলো। এই যে নিউ পপুলার ফ্রন্ট আপনি দেখছেন, এখানে 3টে লেফট পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা হচ্ছে কোন পার্টি ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে আপনার মেলোসো, যিনি কিনা ফ্রান্সের অন্যতম একজন লেফট নেতা। মেলোসোর LFI এবং দ্বিতীয় পার্টি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে গ্রিন পার্টি, এবং তৃতীয় পার্টি হচ্ছে সোশ্যালিস্ট পার্টি। এবার মেলোসোর ভূমিকায় আসবো। এর আগে ফ্রান্সে অ্যান্টি ইমিগ্রেশন যে পলিসিগুলো নিয়ে ভয়ঙ্করভাবে নবনাৎসিরা আক্রমণ শানাতো, তার বিরুদ্ধে পুরোপুরি বাস্তিল দুর্গের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন মেলোসো। ফ্রান্স জুড়ে যে বিরাটভাবে মুসলিম বিদ্বেষী ন্যারেটিভ তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন মেলোসো। এবং ফ্রান্সের যে গরিব মানুষের অধিকারের প্রশ্নটা, সেই অধিকারের প্রশ্নটাতেও কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন মেলোসো কিন্তু মেলোসোর পিতৃপুরুষরা একসময় মোরক্কোতে থাকতো। ফলে ফ্রান্সে যারা ইমিগ্রেট হয়ে আসছেন, তারা যে ফ্রান্সের জাতীয় জীবনে উন্নতি ঘটাচ্ছেন, সেই বিষয়টা কিন্তু মেলোসো বারবার তুলে ধরেছিলেন। এবং ফ্রান্সের অর্থনীতিতে যে ইমিগ্রেটদের একটা ভূমিকা আছে, যারা ইমিগ্রেট করে আসছেন, যারা আসছেন তাদের যে একটা বিরাট ভূমিকা আছে, সেই কথাও কিন্তু মেলোসো তুলে ধরেছিল। এবং মেলোসো একভাবে একটা বাম ঐক্যের প্রতিচ্ছবি এনেছিল, যেটাকে আমরা বলি ইংল্যান্ডের নির্বাচনে যেভাবে জেরেমি করবিনকে আলাদা করে দেওয়া গেছিল, গোটা লেবার মুভমেন্ট থেকে জেরেমি করবিনকে আলাদা করে দেওয়া গেছিল ইংল্যান্ডের নির্বাচনে, সেটা কিন্তু এবার মেলোসোর ক্ষেত্রে হয়নি। করবিন কি বলেছিল, যে কোনো অবস্থা থেকেই আমরা ইংল্যান্ডকে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা থেকে দূরে সরিয়ে আনবো। 2 করবিন চিৎকার করে প্যালেস্তাইনের কজের পেছনে দাঁড়িয়েছিল। 3 তিনি কিন্তু ভয়ঙ্করভাবে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোকে সরকারিকরণের কথা বলেছিল। এবার কিন্তু দেখলাম মেলোসোর কথাতেও সেই বিষয়টা উঠে আসছে। মেলোসো পরিষ্কার বলছেন পরিষ্কার বলছেন ফ্রান্সে মজুরি হবে শ্রমিকদের 1600 ইউরো, এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু অত্যাবশ্যকীয় যে পরিষেবাগুলো আছে, সেই পরিষেবাগুলোর কিন্তু ন্যূনতম দাম বেঁধে দিতে চাইছেন, যে বিদ্যুতের দাম এত টাকার বেশি হবে না, আরও যে অত্যাবশ্যকীয় পরিষেবা আছে সেই পরিষেবার দামগুলো এত টাকার বেশি হবে না। ফলে মেলোসো একভাবে একটা নতুন নিউ লেফট র্যাডিক্যাল মুভমেন্ট ফ্রান্সের বুকে আনতে চাইছেন। এবং তিনি প্রথম কথা যেটা বলেছেন, যে তারা ক্ষমতায় যখন এসছেন, অবশ্যই তারা অবশ্যম্ভাবীভাবে তাদের নিজেদের এজেন্ডাগুলোকে রূপায়ণ করবেন। এখন প্রশ্ন হলো, ফ্রান্সে তো ক্ষমতায় সবচেয়ে বেশি এখন তারা পেয়েছে, কিন্তু ফ্রান্সের যে জটিল সংবিধান রয়েছে, বা যে সংবিধানের যে নিয়ম রয়েছে, সেখানে দেখা যাচ্ছে 577 আসনের মানে লোয়ার হাউসে অন্তত আপনাকে গভর্নমেন্ট তৈরি করতে গেলে 279টা আসন দরকার। এখন মেলোসোর কাছেও সেই ম্যাজিক ফিগার নেই, লিপিন অর্থাৎ ন্যাশনাল র্যালির কাছেও সেই ম্যাজিক ফিগার নেই, আবার মধ্যপন্থী ইমানুয়েল মকরের কাছেও সেই ম্যাজিক ফিগার নেই। যদিও লেফটটা দাবি করেছে যে অবিলম্বে মেলোসোকে সরকার গঠন করতে দেওয়া উচিত, এবং ফ্রান্সের বর্তমান যে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল আটাল, তিনি কিন্তু পদত্যাগ করার কথা বলেছেন। যদিও মকর তাকে এখনও অবধি যে খবর আছে, তাকে পদত্যাগ করতে বারণ করেছেন। এবং গোটা বিশ্বজুড়ে ফাঁসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করছেন, তারা কিন্তু, যেমন রাহুল গান্ধীর একটা চিঠি তিনি লিখেছেন। আবার আমরা দেখছি কি, যে স্পেনের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু পেড্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু এই জয়ের ব্যাপারে ফ্রান্সের লেফটদের অভিনন্দন জানিয়েছেন, এবং একই সঙ্গে তিনি লেবারকেও অভিনন্দন জানিয়েছেন। এখন ফ্রান্সের যে লেফট এবং ইংল্যান্ডের যে লেবার, তার দুটোর মধ্যে পার্থক্য আছে। লেবার পার্টি চিরকালই ক্যাপিটালিজমের একটা মধ্যপন্থী পথ খোঁজার চেষ্টা করেছিল। এই লেবার পার্টির সাথে মকররা যারা রয়েছে ফ্রান্সে, তাদের একটা অদ্ভুত সম্পর্ক, মানে মিল খুঁজে পাবেন। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট মকর, তার যে পার্টি রয়েছে, তার ম্যাক্রো যে রয়েছেন আর কি ফ্রান্সের প্রেসিডেন্ট, তার পার্টির সাথে কিন্তু আপনি এই লেবার পার্টির একটা মিল খুঁজে পাবেন। তারা হয়তো তীব্র দক্ষিণপন্থা চায় না, কিন্তু ক্যাপিটালিজমের স্মুথ গতি চায়। অর্থাৎ ক্যাপিটালিজমের ফলেই যে তীব্র দক্ষিণপন্থার জন্ম হয়, ক্যাপিটালিজমের লাইনে ফুটো তৈরি হয়, এবং সেই ফুটো দিয়েই যে তীব্র দক্ষিণপন্থার জল বেরিয়ে আসে, তারা কিন্তু সেটা বিশ্বাস করেন না। তারা মনে করেন ক্যাপিটালিজমের একটা স্মুথ গতি চলবে, এবং ক্যাপিটালিজমের এই স্মুথ গতি চলার ক্ষেত্রে দুটো শত্রু রয়েছে, একটা হচ্ছে ফ্যাসিস্টরা রয়েছে, আর একটা হচ্ছে র্যাডিক্যাল লেফটরা রয়েছে। তাই মকর তার প্রচারে বারবার দুটো শত্রুর কথা বলেছিল, সেটা হচ্ছে র্যাডিক্যাল লেফট এবং অবশ্যই ফ্যাসিস্টদের কথা।
ফলে এবার দেখা গেল এই যে পপুলার ফ্রন্ট যেটা তৈরি হলো, সেই পপুলার ফ্রন্ট, নিউ পপুলার ফ্রন্ট কিন্তু প্রথম থেকেই অনেক আন্তর্জাতিকতা সহ নানা বিষয়কে তুলে ধরেছে। বিশেষ করে প্যালেস্টাইনের প্রশ্নে যেভাবে পপুলার ফ্রন্ট, নিউ পপুলার ফ্রন্ট তার কথাগুলোকে বলেছেন, যেভাবে মালেশো, জালুক মালেশো, মানে পপুলার ফ্রন্টের নেতা, এলএফআই এর নেতা জালুক মালেশো, যেভাবে তিনি বারবার প্যালেস্তাইনের কথা বলেছেন। এই কিছুদিন আগে মানে প্যালেস্তাইনের পতাকা নিয়ে ঢুকে গেছিল ফ্রান্সের পার্লামেন্টে কিছু লেফট সাংসদ। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে বিরলতম এক ঘটনার অভিজ্ঞতায়, যে ঘটনা আইনত হয়তো ফ্রান্সের নিয়ম অনুযায়ী দণ্ডনীয়। ফলে বারবার কিন্তু প্যালেস্তাইন প্রশ্নে ফ্রান্সের লেফটরা যে আওয়াজ তুলে এসেছিল, সেই আওয়াজেরও কিন্তু আজকে একটা স্বীকৃতি হলো। অ্যান্টি ইমিগ্রেশন যে পলিসিগুলো নিয়ে এতদিন ফ্রান্স ফর ফরাসি পিপলের যে কথা বলা হচ্ছিল, তার বিরুদ্ধে আরেকটা স্বীকৃতি দিল এই মানুষের এই জয়, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিরাট শিক্ষা উঠে এলো। প্রথম দফার নির্বাচনে ফ্রান্সে মূলত দুটো দফার নির্বাচন হয়েছে। প্রথম দফার নির্বাচনে আমরা কি দেখেছিলাম? প্রথম দফার নির্বাচনে আমরা দেখেছিলাম, তার আগে একটা জিনিসকে আমাদের একটু বুঝে নিতে হবে। সেটা হলো 1956 সালে ফ্রান্সে নতুন ফিফথ রিপাবলিক তৈরি হয়, অর্থাৎ হিটলারের ফ্যাসিবাদ থেকে মুক্তির পরে 1956 সালে ফ্রান্সে ফিফথ রিপাবলিক তৈরি হয়। সেই ফিফথ রিপাবলিকের অদ্ভুত আইন তৈরি করা হয়, যে তখন ভোটিংয়ের দুটো পদ্ধতি আনা হয়। সেই পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কি, যখন আপনি ভোট দিলেন, কোনো কেন্দ্রে যদি 25% ওপর ভোট পড়ে এবং সেই ভোটের অর্ধেক যে জিতে নিল, অর্থাৎ 25%-এর মধ্যে 12.5% ভোট যার হয়ে গেল, বা অর্ধেকের বেশি ভোট যে জিতে নিল, সে কিন্তু ডাইরেক্টলি জয়ী হয়ে যাচ্ছে। আর যারা এটা জয়ী, এত ভোট পাচ্ছেন না, অর্থাৎ ডাইরেক্ট জয়ী হতে পারছেন না, তাদের জন্য আবার দ্বিতীয় দফার নির্বাচনের একটা ব্যবস্থা থাকে, এবং সেখানে সেই নির্বাচনে যে সবচেয়ে এগিয়ে থাকে সেই জিতে যায়। তা প্রথম দফার নির্বাচন যেটা হয়েছিল 30শে জুন আর 7 জুলাই, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আপনারা মনে রাখবেন। 30শে জুন আর 7 জুলাই, সেই 30শে জুনের নির্বাচনে আমরা কি দেখলাম, যে হই হই করে কিন্তু ফ্রান্স জুড়ে এগিয়ে আসছেন কারা? সেই দক্ষিণপন্থী তীব্র নবনাৎসি লিপিনের দল। সেই লিপিনের দল কিন্তু ভয়ঙ্করভাবে জেতার জায়গায় আছে। সেই সময় কিন্তু তারা একটা মকরের দল, অর্থাৎ মধ্যপন্থী দল এবং বামপন্থীরা একটা কিন্তু মাস্টার স্ট্রোক দিলেন, যেটা নিয়ে লিপিন এখনও চিৎকার করে যাচ্ছেন। ফরাসি রাজনীতির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক এটা। তারা কি করলেন? দুর্বল প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে নিলেন, অর্থাৎ যে কেন্দ্রে যে সবচেয়ে শক্তিশালী, সেই কেন্দ্রে লিপিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা খোলা রাখা হলো। অনেকটা ইন্ডিয়ার জোটের মতো বিষয় এটা করা হলো, যে কেন্দ্রে যে সবচেয়ে শক্তিশালী তার সাথে লড়াই হবে নবনাৎসিদের। এর ফলে কি 200-র ওপর প্রার্থী, সে লিপিনে মানে মকরের দলেরও প্রার্থী, আবার লেফটদেরও প্রার্থী, লেফট র্যাডিক্যালসদেরও প্রার্থী, তারা কিন্তু প্রত্যাহার করে নিল নিজেদের প্রার্থী পদ। ফলে এই জায়গাটা কিন্তু বুমেরাং হয়ে গেল। এই জায়গাটা যদি না তৈরি হতো, তাহলে 280-র চেয়ে বেশি আসল লিপিনের দল পেয়ে যেত। এখন ফ্রান্স এটা চিৎকার করে আমাদের বুঝিয়ে দিল যে পার্টির থেকে দেশ বড়। এটা কিন্তু কোনো ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নয়, যেটা হলো ফরাসি মাটি থেকে উঠে আসা সেই আওয়াজের আন্ডারস্ট্যান্ডিং, যে আওয়াজ বলছে পার্টির থেকে দেশ বড়। কেননা আপনি দেখছেন যে ফ্রান্সে এই মুহূর্তে 37% ভোট মোটামুটি নবনাৎসিরা পাচ্ছে, এবং 48%-এর ওপর ভোট। যদি এই দুটো দলকে আপনি পাশাপাশি রাখেন, মধ্যপন্থী মকরের দল এবং নিউ লেফটদের যদি আপনি পাশাপাশি রাখেন, লেফট র্যাডিক্যালদের যদি পাশাপাশি রাখেন, তাহলে 48% ভোট কিন্তু যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীগুলোর হাতে। সেই জায়গাটাকে কিন্তু এবার ফ্রান্স তুলে ধরলো, এবং এর জন্য তাদের কিন্তু অফিসিয়াল জোট করতে হলো না। ফলে কখনো কখনো এই প্রশ্নটা এসে যায়, দুটো প্রতিদ্বন্দ্বী দলের সামনে এই প্রশ্ন এসে যায় যে সংকীর্ণ পার্টি লাইন বড় না দেশ বড়। আর আর ফ্রান্স কিন্তু সেই বিপ্লবটা করে দিল, সংকীর্ণ পার্টি লাইনকে সরিয়ে দেশের প্রশ্নটা এনে দিল। আর দেশের প্রশ্নটা যখন আনলো, তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম হুসমন্তর ফু হয়ে গেল। হুসমন্তর ফু হয়ে গেল মানে ভয়ঙ্করভাবেই কিন্তু RN ন্যাশনাল র্যালি পেছনে হটে গেল। এখন ন্যাশনাল র্যালির লিপিন এই হারের পরে বলছেন তিনি আনন্দ পেয়েছেন যে তার দল সবচেয়ে বেশি আসন পেয়েছে, 143টা আসন পেয়েছে, এবং তিনি বলছেন যে এরপরে সেনেট নির্বাচনে তারা লড়বেন। এখন এই ন্যাশনাল র্যালিকে কিভাবে রুখতে হবে, এই প্রশ্নটা কিন্তু ফ্রান্সের মতোই। ফ্রান্সে কিন্তু একটা জটিল প্রশ্ন। লেফটরা জিতেছে, কিন্তু লেফটরা সরকার গঠন করতে পারেনি, সরকার গঠন করার মেজরিটি পায়নি। অনেকটা ভারতের মতো অবস্থা। ইন্ডিয়া জোট জিতেছে, কিন্তু সরকার গঠনের মেজরিটি পায়নি। বিজেপি এবং তার অ্যালি সরকার গঠনের মেজরিটি পেয়েছে।
ফ্রান্সে কোনো একটা নির্দিষ্ট পক্ষ আবার এই জায়গাটা পায়নি। মানে ব্যাপারটা এমন হয়েছে যে বিজেপির এবং তার অ্যালি, ভারতের ক্ষেত্রে যদি এমন হতো বিজেপি এবং তার অ্যালিরা যদি অনেক কম আসন, মানে 290টা আসন যদি না পেতো বা 290-এর ওপরে আসন যদি না পেতো, তাহলে যে অবস্থা তৈরি হতো, ধরুন বিজেপি এবং বিজেপির অ্যালিরা মিলে 240টা আসন পেয়েছে, ইন্ডিয়া জোট তার মতো করে যে আসনটা পাওয়ার কথা সেই আসনটা পেয়েছে। এরকম যদি একটা পরিস্থিতি হলে যে ত্রিশঙ্কু সংসদীয় ব্যবস্থা তৈরি হয়, পার্লামেন্ট তৈরি হয়, সেই ত্রিশঙ্কু পার্লামেন্টের ওখানে তারা দাঁড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন অনেকগুলো আছে যে এই ত্রিশঙ্কু পার্লামেন্টের জায়গা থেকে দাঁড়িয়ে মকরের কি প্ল্যান হবে, যেটা অনেকবার আমরা দক্ষিণপন্থী মধ্যপন্থী শক্তিগুলোর ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা দেখেছিলাম স্পেনের গৃহযুদ্ধেও, যে দক্ষিণপন্থী শক্তিগুলো বেশিরভাগ সময় ফ্যাসিস্ট শক্তিগুলোর সঙ্গে আঁতাত করে নেয়। স্পেনের গৃহযুদ্ধে যদি দক্ষিণপন্থী শক্তিরা ফ্যাসিস্ট শক্তির সাথে আঁতাত না করত, তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে স্পেনের গৃহযুদ্ধে ফ্র্যাঙ্কো জিততে পারতো না। তেমনই কি ফ্রান্সে এরকম একটা হবে, মকর কি লেফট র্যাডিক্যালসদের রোখার জন্যে আঁতাতের রাজনীতি করে নেবে, চালুক মালয়েশিয়াকে রোখার জন্যে কি একটা আঁতাতের রাজনীতি করবে। আবার বামপন্থীদের ক্ষেত্রেও যেটা হয়, অনেক সময় এরকম পরিস্থিতিতে অতি বামপন্থার যে ভুলগুলো চলে আসে, অতি বামপন্থার যে সংকীর্ণতাবাদ চলে আসে, সেই সংকীর্ণতাবাদও অনেক সময় এই ধরনের ফ্র্যাজাইল ম্যান্ডেট যখন হয় তাদের আটকে দেয়, সঠিক রণনীতি তৈরি করতে দেয় না। এই প্রশ্নটা কিন্তু আজকে থাকছে। কিন্তু তার চেয়েও বড় বিষয়টা যেটা থাকছে, যেটা গোটা ফ্রান্সের একটা অন্য মুড তৈরি হয়েছে, সেই মুডের একদিকে আছে লিপিন গোষ্ঠীর উল্লাস, তাহলে আরেক দিকে রয়েছে লিপিন বিরোধী মানুষগুলোর জয়যাত্রার কথা। সেই জয়যাত্রার কথাই কিন্তু আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন, এবং এখানে অর্থনৈতিক এবং মানবিক ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে। ইংল্যান্ডের নির্বাচনেও দেখবেন অর্থনীতির ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে গেছিলো। লিভিং স্ট্যান্ডার্ড ক্রমশ দক্ষিণপন্থীদের হাতে পড়ে একদম শুকনো কমলা লেবু হয়ে যাচ্ছে। সেইবার কিন্তু ফ্রান্সেও সেই জায়গাটা হয়েছিল, লিভিং স্ট্যান্ডার্ড মানুষের আখরোটের মতো হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে মানুষ কিন্তু লড়াই করছিল, এবং এই লড়াইয়ের ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার জন্যে বারবার নবনাৎসিরা অর্থাৎ লিপিনের দল কিন্তু বলছিল ফ্রান্সের সমস্ত সম্পদ খেয়ে নিচ্ছে হচ্ছে মাইগ্রেন্টরা। যে সমস্ত মানুষ বিদেশ থেকে আসছে তারা ফ্রান্সের সব সম্পদ খেয়ে নিচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হবে। এবং এই বছর কিন্তু নবনাৎসিরা বলেছিল তারা ক্ষমতায় এলে এমন একটা আইন তৈরি করবে, ফ্রান্সের সেই আইনটাকে তারা বদলে দেবে। ফ্রান্সের এক বর্তমান আইন অনুযায়ী কি বাবা মা যদি বিদেশিও হয়, কোনো শিশুর যদি ফ্রান্সে জন্মগ্রহণ করে বিদেশি বাবা মার, এবং সেই শিশু 18 বছর অবধি যদি ফ্রান্সে বসবাস করে, তাহলে সে স্বাভাবিকভাবে ফরাসি নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, ফরাসি নাগরিকত্বের স্বীকৃতি তিনি পাবেন। সেই আইনটাকে বদলানোর জন্য লিপিনরা এবার কোমর বেঁধে নেমেছিল। তার বিরুদ্ধে ফ্রান্স রায় দিয়েছে। অনেকটা দেখবেন এনআরসি ধাঁচের বিষয়সমূহ যেন এসে গেছিলো ফ্রান্সের ক্ষেত্রে। সেই বিষয়ে কিন্তু ফ্রান্সের জনগণ বলেছে না, আমরা এই ধরনের কোনো বিষয়কে মানব না। ফ্রান্স সবার, যারাই ফরাসি জাতীয়তাবাদ এবং ফরাসি জীবনের সাথে সম্পৃক্ত হবেন তাদের জন্য ফ্রান্স। ওই হোয়াইট ম্যানস আধিপত্য, তার বিরুদ্ধে ফ্রান্স আজকে একভাবে রায় দিয়েছে। 2, নতুন যে পেনশন স্কিম চালু করেছিল মকর সরকার, যার বিরুদ্ধে কিন্তু গোটা ফ্রান্স জুড়ে একটা বিরাট প্রবল উত্তাপ তৈরি হয়েছিল। এখন আমাদের চারপাশে যে গদি মিডিয়া আছে তারা বারবার কিন্তু দক্ষিণপন্থীদের কোনো জয় বিরাটভাবে তুলে ধরে, কিন্তু বামপন্থীদের কোনো বিষয় গোটা দেশ জুড়ে লেফট আন্দোলন বা গোটা বিশ্ব জুড়ে শ্রমিক শ্রেণীর আন্দোলনকে তুলে ধরে না। যখন এই মকর সরকার বা ম্যাক্রো সরকার যে সময় পেনশন নীতি থেকে ছেড়খাড় করলো, পেনশন নীতিতে সংস্কার আনলো, সেই সময় কিন্তু গোটা ফ্রান্স জ্বলে উঠেছিল। ফ্রান্সের ট্রেড ইউনিয়নস থেকে আরম্ভ করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। সরকারি কর্মচারীরা, নতুন পেনশন নীতিতে কি বলা হয়েছে, নতুন পেনশন নীতিতে মানে 62 বছর অবধি করা হয়েছে। 62 বছর অবধি একজন মানুষকে চাকরি করতে হবে। তার বিরুদ্ধে কিন্তু ফ্রান্স লেগেছে। আর লিপিনের দল এবং অবশ্যই লেফট র্যাডিক্যালসরা বলেছিল তারাই নতুন পেনশন নীতি কার্যকর করবে না, এবং এই নতুন পেনশন নীতি একটা বিরাট ভূমিকা পালন করেছে। ফলে প্যালেস্টাইন থেকে নতুন পেনশন নীতি, আন্তর্জাতিকতা থেকে অর্থনৈতিক জাতীয়তাবাদ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ফ্রান্সের মানুষ কিন্তু তীব্রতার সাথে গর্জন করে বলে উঠেছে যে না, আমরা এই সন্ত্রাস মানব না। এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে জায়গা থেকে লেনিন সরে এসেছিলেন দ্বিতীয় আন্তর্জাতিক থেকে, যে মধ্যপন্থী দলগুলো যারা ক্যাপিটালিজমকেই মূলত সমর্থন করে, লাল পতাকার গুরুত্বকে অস্বীকার করে যায়, সেই সমস্ত দলগুলোকে পৃথিবীর ভাষা দেবে,
এই জায়গা থেকে কিন্তু দ্বিতীয় আন্তর্জাতিক থেকে তারা সরে এসেছিলেন এবং তিনি দেখেছিলেন যে এই মধ্যপন্থী দলগুলো গুরুত্বপূর্ণ সময়ে ক্যাপিটালিজমের পাশেই দাঁড়িয়ে যায়, তারা প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম অংশীদার হয়। আজকেও ফ্রান্সের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন হিসেবে উঠে এসেছিল যে অস্ত্র ব্যবসার বিষয়টা, তার বিরুদ্ধে কিন্তু ফরাসি জনগণ এবার তীব্র একটা রায় দিল, অর্থাৎ একভাবে মধ্যপন্থাকে সরিয়ে বিকল্প বামপন্থা। সোভিয়েত ইউনিয়নে যেভাবে বিপ্লব হয়েছিল, আপনি যদি আশা করেন পৃথিবী জুড়ে আজকে সেই রকমভাবে সব কিছু হবে, সেই আশা কিন্তু নিরাশাই হবে। কেননা সোভিয়েত ইউনিয়নের সময় আজকের সময়, সোভিয়েত ইউনিয়নের সময়ের বিশ্ব পরিস্থিতি আজকের বিশ্ব পরিস্থিতি এক নয়। ফলে আজকের বিশ্ব পরিস্থিতিতে যে মধ্যপন্থাই শেষ কথা নয়, তার বাইরেও যে একটা বিরাট বড় সুযোগ সাধারণ মানুষের জীবনের জন্য আছে, জীবনকে প্রতিষ্ঠা করার জন্য আছে। সেই শঙ্খ ঘোষের কবিতার মতো আয় আমরা বেঁধে বেঁধে থাকির মতো একটা যে বিষয় আছে, সেই বিষয়টাকে ফ্রান্স তুলে ধরল। এবং তার সঙ্গে সঙ্গে ফ্রান্স এই চেতাবনী দিল, যেটা ইংল্যান্ডও দিয়েছে, যে অর্থনীতির প্রশ্নে অর্থনীতির অভিমুখ হবে সাধারণ মানুষ। যে মানুষটা রাস্তায় হাঁটে, সে মানুষটারও যে একটা স্বপ্ন থাকে, তারও যে একটা বেঁচে থাকার অধিকার থাকে। যে কোনো দেশের উন্নত সংবিধান যে সেই মানুষটাকে বেঁচে থাকার অধিকার দেয়, তাকে যে কৃতদাস মনে করা হয় না, সেরকম একটা বিষয় এর কথা কিন্তু ইংল্যান্ডের নির্বাচনে উঠে এসেছিল। অর্থনীতি এবারের নির্বাচনেও সেটা দেখা গেল। অর্থনীতি ইংল্যান্ডের নির্বাচনের অন্যতম বিষয় ছিল ন্যাশনাল হেলথ স্কিম, যে 70 লক্ষ লোককে ওয়েট করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্যে, এই অর্থনীতি আমরা মানি না। তার বিরুদ্ধে ইংল্যান্ড গর্জে উঠেছিল। ফ্রান্সও কিন্তু বলল যে ন্যূনতম ওয়েজেস, যেটাকে আজকে কিন্তু মকর সরকার চালু করেনি, যে 1600 ইউরো যে দাবি করছে ম্যালোসো, ম্যালোসো বলছে 1600 ইউরো ন্যূনতম মজুরি দিতে হবে। এর ভেতর দিয়ে কিন্তু ফ্রান্স একটা অন্য গর্জনের কথা বলছে, যে জীবন ধারণের মান উন্নত করতে হবে মানুষের। ফলে এক অদ্ভুত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, একটা অদ্ভুত সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। সেই যেন হিটলারের ইউরোপের সময়, যে একদিকে মধ্যপন্থীদেরও শক্তি বাড়ছে, সোশ্যাল ডেমোক্র্যাটদের, আরেকদিকে কমিউনিস্ট পার্টিও শক্তিশালী হচ্ছে, আবার আরেকদিকে ফ্যাসিস্টদেরও কিন্তু বেস তৈরি হচ্ছে। ফলে এটা একটা ইন্টারেস্টিং টাইমস। এবার দেখতে হবে এই সময়ের মোকাবিলা কিভাবে কমিউনিস্টরা করে সেটা। এবং ওই যারা লিখেছিলেন ফাকুয়ামারা, যে এন্ড অফ হিস্ট্রি হয়ে গেছে, বামপন্থীরা আর জীবনে ফিরে আসবে না, তার বিরুদ্ধেও কিন্তু ফ্রান্স একটা জয় পতাকা তুলে বলল যে বামপন্থীদেরও এখন বিরাট ভবিষ্যৎ আছে। ভয় কি লাল রঙে, আমাদের প্রিয় রং লাল। সেই প্রিয় রং লালের প্রশ্নটা কিন্তু তুলে ধরলো। এবং তুলে ধরলো কোনটা? ঐক্য জোটের প্রশ্নটা, যে ঐক্যে বাম ঐক্যই কিন্তু পারে ভারতবর্ষ সহ গোটা বিশ্বকে একটা নতুন পথের দিকে নিয়ে যেতে। সেই বাম ঐক্যের বাস্তব সম্ভাবনাটা ফ্রান্স দেখালো, যেটা আজকে ভারতে ভীষণভাবে নিডেড। যে ইন্ডিয়া ব্লকের মধ্যেই যদি বামপন্থীর একটা সলিড ঐক্য থাকতো, বাম ব্লক যদি ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে ভয়ঙ্করভাবে শক্তিশালী কাজ করতো, তাহলে কিন্তু রাজনীতিটা অন্যরকম হতো। আজকে দেখবেন এত যে লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে, অনেক সাংবাদিক প্রশ্ন করছেন যে লিঞ্চিংয়ের ঘটনার পরেও কেন বড় বড় বরেণ্য নেতারা সেই সমস্ত মানুষদের পাশে যাচ্ছেন না। ইন্ডিয়া ব্লকের মধ্যে যদি একটা শক্তিশালী বামপন্থী ব্লক থাকতো, তাহলে এই প্রশ্নটাই উঠতো না। সুতরাং আজকে কিন্তু এই নির্বাচনের রায় পরিষ্কারভাবে দেখিয়ে দিল বাম ঐক্য কতটা জরুরি, কতটা জরুরি, কতটা জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও এই রায় তুলে দিল যে সংকীর্ণ পার্টি লাইন নয়, পার্টির চেয়ে দেশ বড়। আর ফ্যাসিবাদ যখন দেশের সামনে দাঁড়িয়ে থাকে, তখন চিৎকার করে বলতে হয়, যেটা অনেক দিন আগে সাত্রে বলেছিল, আজ আমরা সবাই কবি, গোটা ফ্রান্স লিখবে ফরাসি বিপ্লবের কবিতা, ফ্যাসিবাদের বিরুদ্ধে কবিতা। সেই কবিতাই আমরা দেখলাম এবার লিখে ফেললো ফ্রান্স। সুতরাং এখানেই আজকে শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে আশা রাখছি কথামুখ আপনারা দেখবেন। কথামুখের যদি কোনো সমালোচনা থাকে অবশ্যই করবেন এবং তার সঙ্গে সঙ্গে কথামুখকে সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের কাছে কথামুখ পৌঁছে দেবেন, কথামুখের মেম্বারশিপ নেবেন এবং দরকার হলে এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে গিয়ে ইউটিউবে থ্যাঙ্কস জানাবেন। কারণ আমরা যে কথাগুলো বলছি বেশিরভাগ 99.9% চ্যানেলে এই কথাগুলো নেই, বাংলাতে তো নেই, হিন্দিতেও একই অবস্থা। ফলে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভাবনামুখ এবং কথামুখের যোগাযোগ নম্বর আপনাদের জন্য রইল। এখানে আপনারা কিন্তু বিজ্ঞাপনের জন্যও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে।